আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন চারদিকে আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। রাজধানীতে কোরবানির পশুর হাটে রাতেও জমজমাট বেচাকেনা। কমলাপুর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, রাতেও বেচাকেনা কি চলছে? ক্রেতা সমাগম কেমন? দরদাম নিয়ে কোনো প্রতিক্রিয়া আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। শুভ, এখন কিন্তু প্রায় 12টা বাজে, আর এই সময় এসেও কিন্তু যে ক্রেতা আছে তাদের কমতি আমি দেখছি না, আর যারা কিনা হচ্ছে ব্যাপারী আছে তারাও কিন্তু হচ্ছে দরদামে ব্যস্ত। আর ঠিক কমলাপুরের যেই গরুর হাটটি বা পশুর হাটটিতে আছি, সেখানে কিন্তু আমি দেখতে পেয়েছি নানা রঙের এবং তাদের যে পছন্দের পশুটি আছে সেই পশু কিন্তু খুঁজে নিতে অনেক ক্রেতাই ব্যস্ত। আর তার পাশাপাশি যে এই যে কালো গরুগুলো আপনি দেখছেন, আর এই গরুগুলোর দাম কিন্তু এখনো 1,30,000 থেকে 40,000-এর মধ্যেই চাইছে, এবং তার পাশাপাশি হচ্ছে এখানে আমি 3 লাখের গরুও নিতে দেখেছি। কিছুক্ষণ আগেই কিন্তু আমি দেখছিলাম যে 2 লাখের একটি গরু নিচ্ছিলেন লাল রঙের, এবং যেই ক্রেতা আছে তিনি বলছেন যে তার পছন্দ হয়েছে এই লাল রঙের গরুটি, তার কারণে কিন্তু তিনি নিয়ে গেছেন। নানা ধরনের তাদের যে পছন্দ, সেই পছন্দ দেখে শুনে বেছে কিন্তু তারপরে গিয়ে কিনছেন যারা ক্রেতা আছেন, ক্রেতারা। এবং যেটি বলছিলেন আপনি শুভ, যে তাদের পছন্দের পাশাপাশি কিন্তু হচ্ছে দাম নিয়ে, দরদাম নিয়ে কিন্তু হচ্ছে একটি প্রশ্ন থেকেই যায়। সেইখানেও কিন্তু তারা জানিয়েছেন যে এবারের গরুর ক্ষেত্রে কিন্তু কিছুটা দাম বেশি, যারা ক্রেতা আছেন তারা এমনটাই জানিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু বলাই চলে যারা ব্যাপারী আছেন তারাও বলছেন যে এই যে ঢাকার বাইরে থেকে নানা জায়গা থেকে তারা এই গরুগুলো নিয়ে এসেছেন। এই গরুগুলোর দাম কিন্তু তারা বলছেন যে একেবারেই ঠিক আছেন, এবং অনেক ক্ষেত্রে কেউ বলছেন যে তাদের এই গরুগুলো যতখানি পরিশ্রম করে তারা নিয়ে এসেছেন এবং লালন পালন করেছেন, সেই ন্যায্য দাম অনেক ক্ষেত্রে তারা পাচ্ছেন না, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। এর থেকেও হচ্ছে যেটি কিনা আপনাকে জানাতে চাই যে খুব সন্নিকটে কিন্তু চলে এসেছে কোরবানির গরু। আর কোরবানির গরুর যেই কোরবানিকে কেন্দ্র করে কিন্তু নানা পরিবার থেকে শুরু করে যারা কিনা তরুণ আছেন তাদেরকে কিন্তু হাটে দেখতে পেয়েছি। তার পাশাপাশি পরিবারের যে ছোট্ট সদস্যটি আছে সেই সদস্যদেরকে নিয়েও কিন্তু এই গরুর হাটে আমরা আসতে দেখেছি। রাত অনেকটা হওয়া সত্ত্বেও তারা কিন্তু আছেন, এবং তরুণদের মধ্যে একটি উন্মাদনা দেখতে পেয়েছি যে এই যে গরুর হাটকে কেন্দ্র করে কিন্তু অনেকেই গরু কিনতে এসেছেন, আবার অনেকেই কিন্তু এই গরুগুলো দেখতেও এসেছেন। তারা কিন্তু বলছেন যে গরুর যেই চাহিদা সেটি মূলত হচ্ছে কুরবানির আগ পর্যন্ত থাকবে, ততদিন কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এবং তারা যারা এলাকাবাসী আছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে তাদের এই গরুর প্রতি আগ্রহের জায়গা থেকে অনেকেই কিন্তু ঘুরতেও এসেছেন এখানে। মুজাহিদ শুভ, এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ। এই রাতে কমলাপুর থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। পবিত্র ঈদুল আজহার বাকি আর দুদিন, জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রামের পশুর হাটগুলো জমে উঠেছে। নগরীতে এবার স্থায়ী অস্থায়ী 9টি পশুর হাট বসেছে। চলতি বছর মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকলেও কিছুটা সংকট রয়েছে। এছাড়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর বিক্রেতারা বলছেন সময় কম থাকলেও আশানুরূপ ক্রেতা নেই। ক্রেতা না বাড়লে লোকসানের শঙ্কা তাদের। এদিকে ময়মনসিংহে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত কমেছে কোরবানির পশুর দাম। জাল টাকা শনাক্তের জন্য বসানো হয়েছে বিশেষ মেশিন। এছাড়া পশুর চিকিৎসায় প্রস্তুত রয়েছে 50টি মেডিকেল টিম। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের চাপ বাড়ছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি মহাসড়কে কাজ করছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের ঝাওয়েল এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? তল্লাশি চলাকালে কোনো অসঙ্গতি
পাওয়া গেল কিনা, বিস্তারিত জানাবেন। শুভ, উত্তরের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো ঢাকা ছাড়ার পাশাপাশি উত্তরের যে মহাসড়কগুলো রয়েছে এই মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকে এই মহাসড়কে দেখেছি যে সকালে দিনভর যেমন এই মহাসড়কে যানবাহনের চাপ ছিল, পাশাপাশি রাতেও কিন্তু যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বলা যায় যে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 গুণ কিন্তু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। আর এই যে যানবাহন চলাচল করছে এই যানবাহনের যাত্রা নির্বিঘ্ন করতেই মহাসড়ক জুড়ে বিভিন্ন পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি র্যাবও কিন্তু টহল দিচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই মহাসড়কের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যানজটের পাশাপাশি এই মহাসড়ক কিন্তু বিভিন্ন অপকর্মের জন্য ঝুঁকিপূর্ণ রয়েছে। বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা এর আগেও ঘটেছে, যে কারণে আসলে এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে পুলিশ যেমন মোতায়েন রয়েছে, পাশাপাশি সিরাজগঞ্জের যে সেনা ক্যাম্প রয়েছে সেনা ক্যাম্পের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মহাসড়কে তারা দায়িত্ব পালন করছেন। তারা যানজট নিরসনের পাশাপাশি যাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং যাতায়াত করতে পারে, নিরাপত্তার সাথে যাতে যাতায়াত করতে পারে সেটা নিশ্চিতে কিন্তু সেনাবাহিনী মাঠে কাজ করছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা তারা বাস, মাইক্রোবাস এগুলো ঠেকিয়ে তারা তল্লাশি পরিচালনা করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এই মহাসড়কে না ঘটে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই মহাসড়ক দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় 22 জেলার যানবাহন চলাচল করে এবং ঈদ যত ঘনিয়ে আসছে এই মহাসড়কে যানবাহনের চাপও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন মোড়ে এই যে পুলিশি যে টহল সেটি জোরদার করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতেও কিন্তু প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মোবাইল টিম দিয়ে তারা যারা মোটরসাইকেলে করে টহল নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যেহেতু এই মহাসড়ক এখন 4 লেনে উন্নীত করা হয়েছে, যে কারণে দুর্ঘটনার কিন্তু একটি ঝুঁকি এই মহাসড়কে রয়েছে। বিশেষ করে 3 হুইলার কিন্তু মহাসড়কে বেপরোয়াভাবে চলাচল করছে। এগুলো নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী কাজ করছে। পাশাপাশি অন্যান্য যেগুলো ছিনতাইয়ের ঘটনা এই মহাসড়কে প্রতিনিয়ত হয়, সেই ছিনতাই যাতে না হয় সেই ক্ষেত্রেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তৎপরতা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী যেটি জানিয়েছেন যে এই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তাদের এই তল্লাশি অভিযান কিন্তু অব্যাহত থাকবে। তো শুভ, এই ছিল আমার কাছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। সিরাজগঞ্জ থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা, তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবর গণমাধ্যমে এসেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা আর বেতনভুক্ত বাকি কর্মীরা সহযোগী মুক্তিযোদ্ধা। সরকার 72-এর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ফেরত গিয়েছে বলেও জানান উপদেষ্টা। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, নজর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন, এরা সবাই মুক্তিযোদ্ধা। এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ, এটা আমার মনে হচ্ছে যেন এটা সত্য হয় নাই। আমরা তো এখানে সুস্পষ্টভাবেই বলা আছে, মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়। মানবিক করিডোর জাতিসংঘের নয়, বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়, এমনটাই জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, দুপক্ষের সম্মতি থাকলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। So on the humanitarian corridor question, I think I've issued several comments and statements on this already. But a humanitarian corridor is quite a formal legal issue, and it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet.
গুমের ঘটনা তদন্ত করে ভয়ঙ্কর সব অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে র্যাব সদস্যদের বিরুদ্ধে। প্রধান উপদেষ্টার কাছে গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। সেখানে গুম হওয়া 1850টি ঘটনার মধ্যে 1380টির যাচাই বাছাই শেষ হয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পদোন্নতি, ভালো পোস্টিংয়ের লোভেও গুম খুনের সাথে জড়িত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ। প্রতিবেদনে জানানো হয়েছে, গুম হওয়া 3 শতাধিক ব্যক্তির এখনও সন্ধান মেলেনি। নিউজগাইড নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। পিপিএম এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। ঠিক তেমনি ঢাকায় পোস্টিং পাবে কিনা এটা একটা বড় ইস্যু। তো ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে। পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আরও বলেন, দায়িত্ব নেবার পর প্রধান উপদেষ্টার প্রথম ইউরোপ সফরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। সফরকালে এলডিসি উত্তর বাণিজ্য সুবিধা সহ শিক্ষা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাওয়া হবে। 12 জুন রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে গ্র্যাজুয়েট করার পরে আমাদের যাতে ইংল্যান্ড থেকে মানে ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই, সেই জন্য এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি বিনিময়, তথ্য প্রযুক্তি, সামাজিক উদ্ভাবন, মানবাধিকার, অভিবাসন, জ্বালানি নিরাপত্তা, এই সমস্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হবার কথা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা 11 জুন 2025 তারিখে আপনারা জানেন যে লন্ডনের খ্যাতনামা প্রতিষ্ঠান চাদাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন। ঈদের পরপরই সবার মতামত পর্যালোচনা করে 22 জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট পাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ঈদের টানা ছুটিতে দেশের অর্থনীতিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান তিনি। বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কি হবে সেগুলো এসে কাজ চলবে। তারপর আমরা ঈদের পরপর আবার আমরা স্টক টেকিং করবো, কারকে হিসাবে বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে, সাজেশনগুলো যে আমরা নেবো সেটা তো আমরা বলেছি 19 তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজেটের ব্যাপারে। 22 তারিখ আমরা ক্যাবিনেট মিটিং হবে, তখন আমরা তো আগে থেকে কন্টিনিউয়াস তো আসতে থাকবে। একদিনে কি সব মতামতকে একদিনে, অলরেডি তো আপনার মতামত দেওয়া শুরু করেছেন। তো এদিকে প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে বাজেট দেয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মূল্যস্ফীতি কমানো এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অবাস্তব। কালো টাকা সাদা করার সুযোগ যারা কর ফাঁকি দেয় তাদের পুরস্কৃত করার শামিল বলেও মন্তব্য করেন আমির খসরু। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে, প্রতিনিধি এই ধারা তো এটা তো নিম্নমুখী বিষয়টা,
যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, এটাকে রোধ করা সম্ভব একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ওয়েবসাইট প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির নেতারা জানান, ওয়েবসাইটটি প্রকাশের মধ্য দিয়ে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পার্টির সদস্য এবং সমর্থকগণ আর্থিক অনুদান দিতে পারবেন এবং এর হিসাব সরাসরি দেখতে পারবেন। এছাড়াও নির্বাচনের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আর্থিক সত্যতা ও জবাবদিহিতার আওতায় আনতে নির্বাচন কমিশনকে আরও কঠোর নীতিমালা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি, আমরা সেটা নিশ্চিত করতে চাই এবং আমরা সেটা কিভাবে করব সেটার একটা মডেল আমরা কিন্তু আজকে উপস্থাপন করেছি। আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে, এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে। স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক শোনাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত লাগাতারভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি রুখতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নেই, তবে নিজেদের ঐক্য কোনোভাবেই নষ্ট করা যাবে না বলেও জানান তিনি। স্বৈরতন্ত্রের পতন হলেও আমরা এখনো গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ সেটা নিতে পারিনি। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এই সরকার আমাদেরকে। যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে, ততদিন ফ্যাসিবাদকে কাপন করা চূড়ান্ত করা যাবে না। ইশরাক হোসেনকে মেয়র শপথের দাবিতে টানা ২১ দিনের অবস্থান ঈদ সামনে রেখে স্থগিত করেছে। কর্মসূচি না থাকলেও সচল হয়নি সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র নগর ভবন। ছুটির আগে শেষ দিনেও ফিরে গেছেন সেবা প্রত্যাশীরা। বুধবার আন্দোলনকারীরা না থাকলেও নগর ভবনের প্রধান ফটকে ঝুলতে দেখা যায় তালা। কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, বন্ধ রয়েছে প্রায় সব প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা নাগরিকরা। ঈদের আগে কাজ সম্পন্ন করতে না পারায় দীর্ঘসূত্রতায় পড়ছেন বলে জানান তারা। তবে এদিন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি হিসেবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের যন্ত্রপাতি ও নির্দেশনা দেয়া হয় নগর ভবন থেকে। আমার স্যারে পাঠাইছে একটা ফাইলের জন্য, তো অফিস বন্ধ, এই কারণে আসলাম, আবার চলে যাচ্ছি। সঞ্চয়পত্রের কাজ করতে আসছিলাম, তো সঞ্চয়পত্রের কাজ আজকে থেকে বন্ধ, ঈদের ছুটি পর্যন্ত আর কি। অফিস না খুললে উপরে সব ফাইল, যেহেতু সব উপরে, তো ফাইল বের করতে না পারলে পারমিশন কিভাবে নেব? যেহেতু সামনে যে কোরবানির বর্জ্যের একটা বিষয় আছে, এটা নিয়ে আমাদের কর্তৃপক্ষ মিটিং চলতেছে এবং বর্জ্যের যে সরঞ্জামগুলি আছে এটি ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ কার্যক্রম হতে আজকে থেকে শুরু করে। ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করতে চায় সরকার। সে লক্ষ্যেই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব। এ সময় চলতি বছরের বইয়ের মান নিয়ে সমস্যার বিষয় স্বীকার করেন শিক্ষা উপদেষ্টা বলেও জানান ডক্টর সিআর আবরার। তিনি বলেন, আসছে বছর বইয়ের মান উন্নয়ন ও ভুল কমাতে কাজ চলছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে সমন্বয় করার বিষয়ে ঈদের পর বৈঠক হবে। গতবারের বইয়ে যে ভুলে ভরা বই সেটা যেন না থাকে, তার জন্য আমরা বিশেষভাবে আমি নিজে ইন্ডিভিজুয়ালি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিম
অফ দি মিনিস্ট্রি, যদিও এটা এনসিটিভির দায়িত্ব, আমরা বিশেষভাবে আমরা তৎপর এবং তদারকিতে আমরা সেক্ষেত্রে আমরা থাকবো। কোয়ালিটি এডুকেশন সেগুলো যদি করবে, সবার শিক্ষাতে অ্যাক্সেস বিষয়গুলো যে এনশিওর করতে চাই, ডেফিনেটলি আমরা আমাদের যে বর্তমানে যে কারিকুলাম তার থেকে আমাদেরকে মুক্ত চিন্তা আমাদেরকে করতে হবে। নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে 40 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মেঘালয়ের বাগমারা সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পুশ ইন শুরু করে তারা। এ সময় 22 জন নারী, 1 জন শিশু এবং 13 জন পুরুষ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এর মধ্যে 32 জনকে বিজয়পুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে বিজয়পুর বিওপির বিজিবি সদস্যরা। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। এদিকে পুশ ইনের পর পালিয়ে যাওয়ার সময় দুর্গাপুর বাজারের বিভিন্ন স্থান থেকে আরও 8 জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এর আগে গত 2 দিনে বিজিবির কাছে 9 জনকে হস্তান্তর করে বিএসএফ। বাগমারা বিএসএফ ক্যাম্পের বিএসএফ কর্তৃক মোট 32 জনকে বাংলাদেশি নাগরিকদের পুশ ইন করা হয়। 10 বছর, 5 বছর এবং বিভিন্ন মেয়াদে কাজের সন্ধানে বিভিন্ন গার্মেন্টস বা শ্রমিক হিসাবে তারা ভারতে প্রবেশ করেছিল। এখন বর্তমানে গত সময় অনুমান রাত 300 ঘটিকার দিকে রাত্রে আমাদের এই দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে তাদেরকে পুশ ইন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে মদ্যপ অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়া বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ সদস্য গণেশ মূর্তিকে হস্তান্তরের পাশাপাশি অনুপ্রবেশের ব্যাপারে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। এর আগে জোহরপুর সীমান্তের 7 রশিয়া গ্রামে একটি ছাগলকে ধাওয়া করে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে 2 বিএসএফ সদস্য। সে সময় স্থানীয়দের হাতে আটক হয় ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্য সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি। বিধি মোতাবেক বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রাজশাহী মেডিকেল কলেজে 15 জনের নমুনা পরীক্ষায় 9 জন করোনা শনাক্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসা রোগীদের করোনা টেস্টের পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। সোমবার 15 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে শনাক্ত হন 9 জন। এর আগে গেল সপ্তাহে করোনায় পজিটিভ হয় আরও 2 জন। এই অবস্থায় আতঙ্ক নয়, বরং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পঞ্চগড়ে ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ক্ষেত থেকে ভুট্টা ভাঙার জন্য যান 14 জন শ্রমিক। এ সময় সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে বেশ কয়েকজন স্পৃষ্ট হন। এর মধ্যে 3 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। এলাকায় শোক বিরাজ করছে। শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। রাত 8টার দিকে পৌরসভার মোবারকপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মোবারকপুর এলাকা থেকে 6 যাত্রী নিয়ে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্রীবর্দীগামী ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার 2 যাত্রী। এছাড়া সদর হাসপাতালে নেয়ার সময় মারা যান আরও 1 জন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বিশ লাখ মুসল্লির কাবা তাওয়াফের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জোহরের নামাজ শেষে মুসল্লিরা অবস্থান করছেন মিনার তাঁবুতে। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ায় আসর পর্যন্ত মুসল্লিদের তাঁবুতেই থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবার অনুমোদনবিহীন হজ ঠেকাতে কঠোর অবস্থানে
সৌদি প্রশাসন। এর আগে বুধবার সকালে কাবা তাওয়াফ শেষে শুরু হয় সাই। এ সময় সাফা মারোয়া পর্বতে 7 বার হেঁটে দৌড়ে যাওয়া আসা করেন মুসল্লিরা। সাই শেষে পবিত্র ভূমি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মরুর উপত্যকা মিনার উদ্দেশ্যে শুরু হয় যাত্রা। আজ ইবাদত বন্দেগীতে মুসল্লিদের রাত কাটবে খোলা আকাশের নিচে তাঁবুতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিতর্কের মুখে এবার গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলের ত্রাণ বিতরণ কার্যক্রম একদিনের জন্য স্থগিত করল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধক্ষেত্র ঘোষণার পর শহর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে সহায়তা কেন্দ্রে হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল। এছাড়া গাজায় নিঃস্বার্থ ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে ভোটের আয়োজন করতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। সবশেষ মঙ্গলবার দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের খুব কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় 27 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল গাজায় মানবিক সহায়তা শুরুর পর এ নিয়ে অন্তত 100 ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। এবার খেলার খবর। ভারতের বেঙ্গালুরু ক্রিকেট স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত 11 জনের প্রাণ গেছে, আহত কমপক্ষে 50 জন। আইপিএলের ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ায় বুধবার বিজয় উদযাপনের সময় এই দুর্ঘটনা ঘটে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের ক্রিকেটাররা ভেন্যুতে পৌঁছানোর সময় হাজার হাজার ভক্ত জড়ো হয়। এ সময় তাদের হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে একটি বাস দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 11 জন, আরও প্রায় 17 জন আহত হয়েছেন। বাসটি মন্টেরি শহর থেকে ট্যাম্পিকো শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। বাসের যাত্রীদের বেশিরভাগই পর্যটক ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি সড়কে উল্টে যায়। এ সময় বাস থেকে ছিটকে পড়েন অনেক যাত্রী। দুর্ঘটনাস্থল এবং সড়কের আশেপাশে মরদেহগুলো ছড়িয়ে ছিল। গেল কয়েক বছর ধরে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে বহুগুণ। দেশটির পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, বিপজ্জনক ড্রাইভিংয়ের সড়ক দুর্ঘটনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি ব্যয় ও কর সংক্রান্ত বাজেট বিলকে জঘন্য পরিকল্পনা হিসেবে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন বর্তমান প্রশাসনের সাবেক উপদেষ্টা ইলন মাস্ক। মঙ্গলবার এক্স বার্তায় মাস্ক দাবি করেন, কর ছাড় দেওয়ার বিষয়ে বর্তমান প্রশাসনের এই সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থন করেন না তিনি। যেসব আইন প্রণেতা এর পক্ষে ভোট দিয়েছেন তারা জেনে শুনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এমন অভিযোগও করেছেন মাস্ক। সরকারি দক্ষতা সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার পদ থেকে সরে যাওয়ার 1 সপ্তাহ যেতে না যেতেই টেসলার প্রধান নির্বাহীর এমন ট্রাম্প বিরোধী মন্তব্য জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। খোদ মার্কিন গণমাধ্যমের দাবি, মাস্কের এই পোস্ট ইঙ্গিত দেয় রিপাবলিকান শিবিরের সঙ্গে তার দূরত্ব বেড়েছে বহু গুণে। গেল মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হয় ট্রাম্পের সিগনেচার মুভ খ্যাত এই বাজেট বিল। নতুন বিলের আওতায় কয়েক ট্রিলিয়ন ডলারের কর ছাড়, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ প্রশাসনিক ব্যয় মেটাতে অতিরিক্ত ঋণ নিতে পারবে ফেডারেল সরকার। কানাডার 3টি প্রদেশে সক্রিয় দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আপার মিড ওয়েস্ট অঞ্চলে। মিনেসোটা, আইওয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যের বায়ুমান আশঙ্কাজনক হারে পড়ে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন আবহাওয়া দপ্তর। হৃদরোগ বা ফুসফুসে জটিলতা আছে এমন ব্যক্তি ছাড়াও গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় প্রশাসন। দাবানল নিয়ন্ত্রণে আনা না গেলে ধোঁয়ার স্তর ক্রমেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও পূর্ব উপকূলবর্তী শহরে ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গেল রোববার থেকে ছড়িয়ে পড়া দাবানলে পড়ছে কানাডার 30 লাখ একরেরও বেশি এলাকা। দাবানল সক্রিয় আছে অন্তত 200-র বেশি স্পটে।
ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে 25,000-এরও বেশি বাসিন্দাকে। দক্ষিণ কোরিয়ার আগাম নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন লি জে মিউং। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নতুন প্রেসিডেন্ট। জানান উত্তর কোরিয়ার সাথে সংলাপ, যুক্তরাষ্ট্র জাপানের সাথে সম্পর্ক জোরদার এবং শুল্ক যুদ্ধের আঘাত থেকে জাতীয় অর্থনীতি রক্ষায় কাজ করবেন তিনি। খাদের কিনারা থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনারও আশ্বাস দেন তিনি। 3.5 কোটি ভোটারের মধ্যে 49% বেশি মানুষের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেটিক পার্টির লি জে মিউং। নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপিপির কিম মুন সো পান 41% ভোট। হামজার আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। তার কারণেই ভুটানের বিপক্ষে ভালো শুরু পেয়েছে দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের হ্যাভিয়ের কাবরেরা। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে দলের প্রস্তুতিও ভালো হয়েছে বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ। Again, we scored 2 goals. Again, in the set piece, again we scored. Then midfielders coming from second line scoring. And I would be more concerned if we didn't get the chances. We got again, I don't know how many, but many chances. As long as we get chances, we are going to be closer to win matches. So that's positive. এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় আসলেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। এশিয়ান কাপ বাছাইয়ে আগামী 10 জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বুধবার ভুটানের বিপক্ষে তারা ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজরা। এই 2 ম্যাচের জন্য 6 প্রবাসী ফুটবলার নিয়ে স্কোয়াড সাজিয়েছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে গত 6 মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পান সমিত। এরপর থেকেই তিনি বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার ইতি ঘটাতে আজ ভোরেই ঢাকায় পৌঁছালেন সমিত। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সাথে মিট করতে আর খেলাতে ভালো করতে। হোপফুলি ভালো হবে আমাদের। আমি জানি যে টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো। সো আমি এদের এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে আর হোপফুলি আমরা সবাই ভালো করতে পারি। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দীর্ঘ 2 বছর পর দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন চৌধুরী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। 17 জুন গলে শুরু হবে প্রথম ম্যাচ। তার আগে 13 জন দেশ ছাড়বে 16 সদস্যের দল। এই সিরিজের মাধ্যমে আবারও অধিনায়ক হিসেবে ফিরছেন নাজমুল শান্ত। 1 বছরের জন্য তার কাঁধে পূর্ণকালীন নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। এই সময়ে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই দুজন ছাড়াও দলে আছেন লিটন দাস, মমিনুল হক, এনামুল বিজয়, মুশফিকুর রহিম, তাইজুল, নাহিদ, রানারা। ইনজুরির কারণে প্রায় 2 বছর মাঠের বাইরে থাকার পর আবারও দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। ফিরেছেন স্পিনার হাসান মুরাদও। কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার 20টি ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করে স্থানীয় প্রশাসন। অনুষ্ঠানে ইউএনও বলেন, তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। দীর্ঘদিন ধরে ক্রীড়া সামগ্রীর অভাবে স্থানীয়ভাবে খেলাধুলা প্রায় বন্ধ হয়ে পড়ে। তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ। ক্রীড়া সামগ্রী উপহার পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ খেলোয়াড়রা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।